নমস্কার বন্ধুরা, মাইক উইথ ঋষি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি মাইক উইথ ঋষি চ্যানেলের 3rd নম্বর এপিসোডে। আচ্ছা, আমরা প্রতিদিন যে বিভিন্ন কাজকর্ম করি এবং এই পরিশ্রমের ফলে অনেক সময় হয় না আমাদের গাঁটে ব্যথা হয়, অনেক সময় আমাদের মেরুদণ্ডতে ব্যথা হয়, কখনো ঘাড়ে ব্যথা হয়, বিভিন্ন রকম পেন আমরা অনুভব করেই থাকি। এবার কি হয়, কম বয়স থাকার জন্য আমরা সেগুলোকে ইগনোর করি এবং এমন একটা সময় ইগনোর করতে করতে চলে আসে যখন আর সেই ব্যথা নিতে পারা যায় না, তখন ভাবি এবার কি করা যেতে পারে। তারপর বিভিন্ন ওষুধ এবং বিভিন্ন রকম, আমরা তো রাস্তা এখনকার দিনে তো আমরা সব গুগলকে দেখেই সব কিছু আমরা খুঁজে বার করার চেষ্টা করি। তো এইভাবে অনেক ভুলভ্রান্তি আমরা করেই থাকি। তো যাতে এই ধরনের ভুলভ্রান্তি আমরা না করতে পারি, তাই সেই ধরনের বিষয় নিয়ে আজকে আমরা গল্প করব, আড্ডা করব এবং বিভিন্ন জিনিস জানবো। তাই জন্য আজকে আমাদের যে বিশেষ অতিথি আছেন, উনি প্রায় 22 বছরের অভিজ্ঞতা, ক্লিনিক্যাল ওনার নলেজ, এবং উনি শিক্ষকতা জগতে আছেন, অনেক ছাত্রছাত্রীদেরকে উনি শিখিয়েছেন এই বিষয় নিয়ে। তো এই দীর্ঘ অভিজ্ঞতা এবং দীর্ঘ এই এক্সপিরিয়েন্স এবং অনেক অনুভূতি, অনেক কিছু নিয়ে আজ আমরা আলোচনা করব। তো সেই জন্যই আজকে আমরা আমাদের এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি ডক্টর অন্নেস প্রধান মহাশয়কে। নমস্কার। নমস্কার। তো প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আমি জানি প্রচুর ব্যস্ত আপনি থাকেন, তো তার মধ্যে যে আপনি সময় বের করে আমাদের কাছে এসেছেন তার জন্য খুবই কৃতজ্ঞ আমরা। থ্যাংক ইউ। আর আমার তরফ থেকেও খুব ভালো উইশেস মাইক উইথ ঋষি চ্যানেল যাতে থ্যাংক ইউ। ভালোভাবে গ্রো করে আর অনেক সাবস্ক্রাইবার আপনি পান। থ্যাংক ইউ। তো এখন দেখুন, আমাদের চ্যানেলটা একদম নতুন এবং দেখতে গেলে আপনি আমাদের 3rd নম্বর গেস্ট, এবং দেখতে গেলে প্রথম থেকে যেই গেস্ট আমাদের এসেছেন ওরা তো যথেষ্ট ভালো ছিলেন, কিন্তু আপনার সাথে কথা বলে আজকে কেন আমি একটু বেশি উৎসাহিত, কারণ আমি দেখেছি যে টিভির পর্দাতেও আপনি কিন্তু বিভিন্ন জায়গাতে গেছেন, সেটা নিউজ 18 হোক বা জি নিউজ বা বিভিন্ন যত চ্যানেল আছে। তো সেই জন্য একটু আমি ভয়ও আছি যে আপনাকে কী প্রশ্ন ধরবো বা বলতে বলতে কোথাও আটকে যাবো কিনা, ভুল করবো কিনা, যদি করি তাহলে একটু ক্ষমা করে দেবেন আমাকে। তো একটু আজকে আমরা প্রথম যে আমার প্রশ্ন যেগুলো, তাতে আসার আগে একটু আমি জানতে চাই আপনার জার্নি সম্পর্কে, তো ওটা যদি সংক্ষেপে একটু আমাদেরকে বলেন। আচ্ছা, আমি আমার ব্যাচেলার্স করেছি ব্যাঙ্গালোর থেকে, মাস্টার্সও ব্যাঙ্গালোর থেকেই করেছি। আচ্ছা। তারপরে আমি ব্যাঙ্গালোরে কয়েকদিন কাজ করার পরে আমি ওয়েস্ট বেঙ্গলে আসি। ওয়েস্ট বেঙ্গলে আমি প্রথমে দুর্গাপুর মিশন হসপিটালে ছিলাম। আচ্ছা। তারপরে সেখান থেকে এসে আমি আবার নিজের ক্লিনিক তৈরি করি। তারপরে আমি এখন এই মুহূর্তে নোপান ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার স্টাডিজের অ্যাসোসিয়েট প্রফেসর আচ্ছা। আর নিউরোলজি ডিপার্টমেন্টটাকে লিড করছি। আচ্ছা। এই এখন আপাতত ওই অবস্থাতেই চলছে এবং ওখানেই অলমোস্ট আমার 15 থেকে 16 বছর ওই জায়গাতেই আছি আমি। বাহ। এবং তার সাথে আপনি আপনার যে ক্লিনিক সেটাকেও আপনি চালিয়ে হ্যাঁ, চলেছেন। ক্লিনিকও আমার চলছে। আমার ক্লিনিক মেদিনীপুরে মোবিলিটি ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন। আচ্ছা। এটাও অলমোস্ট 15 বছরের বেশি সময় হয়ে গেল আছে ক্লিনিকটা আমার। এবং মানে ওটা কি শুধু আপনি একাই দেখেন, না আপনার আরো অনেকে আপনার না, সঙ্গে ওখানে সমস্ত? আমার সঙ্গে আরো অনেক অ্যাসোসিয়েটেড ফিজিওথেরাপিস্ট আছে, বিভিন্ন স্পেশালিস্ট আছে, আচ্ছা। কার্ডিওলজি, অর্থোপেডিক্স, এরাও আছেন। আর প্লাস অনেক ব্যাচেলার্স স্টুডেন্টসরা, মানে স্টুডেন্টস বলছি, মানে ইয়েরা আছে যারা, তারা সবাই আছে ওখানে। বাহ। মানে একটা টিম কাজ করে আমার। আর তার মানে কি ওখানে কি এই ধরনের সুযোগ থাকে, মানে যেমন ধরুন যারা এই যে যোগ্যতা অর্জন করার পর ইন্টার্নশিপ হিসেবে কাজ করা বা না, ইন্টার্নশিপের অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির রুলসগুলো আলাদা। আচ্ছা। কেউ ক্লিনিকে ইন্টার্নশিপ করতে পারবে না, আচ্ছা। কোনো হসপিটাল সেটআপই করতে পারবে আচ্ছা। যেখানে আচ্ছা। পেশেন্ট অ্যাডমিট হয়ে থাকছে ফুল টাইম। আচ্ছা। আচ্ছা, সবার প্রথম যেটা, আমরা তো ছোট থেকেই এই ফিজিওথেরাপি এই কথাটা আমরা শুনেই এসেছি বরাবর। তো একটু যদি সংক্ষেপে বলেন যে আসলে ফিজিওথেরাপিটা কি? রাইট, ফিজিওথেরাপি অ্যাকচুয়ালি মডার্ন সায়েন্স বলতে গেলে। আচ্ছা। রাইট, তো মডার্ন সায়েন্সের আন্ডারে একটা হেলথ কেয়ারের একটা প্রফেশন, যেখানে আপনি কোনো রকমের ওষুধ বা কোনো সার্জিক্যাল প্রসিজার ছাড়া আমরা পেশেন্টের ট্রিটমেন্ট করি। ইউজুয়ালি যে ট্রিটমেন্টটা হয়, বিভিন্ন ধরনের এক্সারসাইজ, বিভিন্ন আচ্ছা। ধরনের আমাদের কাছে ইনস্ট্রুমেন্টস আছে, যেগুলো ইলেকট্রোথেরাপিউটিক ইনস্ট্রুমেন্টস। আচ্ছা। এছাড়া আমাদের বিভিন্ন টেকনিক্স আছে, যেমন ম্যানুয়াল থেরাপি, ভেস্টিবুলার থেরাপি, এরকম আরও অনেক প্রসিজিওরস আছে। এগুলো দিয়ে আমরা পেশেন্টের চিকিৎসা করি। তো আচ্ছা। এটা হচ্ছে পুরো একটা ফুল, মানে টার্ম অফ ট্রিটমেন্ট, আলাদা একটা সেগমেন্ট অফ ট্রিটমেন্ট, যেটা কি নন ইনভেসিভ। আচ্ছা। আচ্ছা, এই যে ফিজিওথেরাপি, আমি হয়তো মানে জানি না কতটা ঠিক বা ভুল বলছি, ফিজিওথেরাপির কি কিছু কিছু ক্ষেত্রে যোগাটাকেও অ্যাপ্লাই করা হয়? আচ্ছা, এক্স্যাক্টলি যোগা হচ্ছে আমাদের অ্যানসিয়েন্ট টেকনিক। হ্যাঁ। ওখানে বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা এইসব বলা হয়েছে। হ্যাঁ। ওখানেও বলা হয়েছে যে কোনো কিছুতে রোগ হলে এটা করতে পারে, ঠিক। বা কারো কোনো অসুবিধা হলে এটা করতে পারে। ঠিক। কিন্তু যোগা বেসিক্যালি অ্যাকচুয়ালি বলতে গেলে যে কীভাবে নিজেকে ফিট রাখা যায়, ভালো থাকা যায়, সেটা আচ্ছা। কাজ করে। আচ্ছা। সেই জায়গায় ফিজিওথেরাপি হচ্ছে মডার্ন সায়েন্স, মানে
যোগারই ধরুন অ্যাডভান্স ভার্সনই ধরতে বলতে পারেন আচ্ছা। কিছু জিনিসে, যেমন এক্সারসাইজ অ্যাসপেক্টে। বাট বাকি এখানে অনেক ট্রিটমেন্ট প্রসিডিওর্স আছে যেগুলো যোগার সঙ্গে রিলেটেড একদমই নয়, যেটা অনেকটা অ্যাডভান্স লেভেল। একদম অ্যাডভান্স লেভেলের। আর ওটা অ্যালোপ্যাথি মানে চিকিৎসা ব্যবস্থার একটা পার্ট মানে ধরে রাখতে পারেন। আমরা যদি স্ট্রিম চিন্তা করি তো সেরকম। তো এখানে কিন্তু আমরা অনেক অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট করব। আর যোগা থেকে এটা কমপ্লিটলি আলাদা। আচ্ছা, আলাদা বলতে আচ্ছা। যোগা হচ্ছে খুব মানে বেসিক পুরনো যে একটা প্রসেস চলে আসছে সেই প্রসেসের আন্ডারে, যদিও তারও ডেভেলপমেন্ট হয়েছে সাইন্টিফিক্যালি, বাট এটা আলাদা ফিল্ড একদম। আলাদা ফিল্ড। হ্যাঁ, এখানে আমরা অনেক মানে এখানে অসুস্থ মানুষের ট্রিটমেন্ট হবে। বুঝতে সাপোজ পেরেছি। ধরুন কারো হার্ট অ্যাটাক হয়েছে, তারপরে তার ফিজিওথেরাপি হবে। সাপোজ আচ্ছা। ধরুন কারো ব্রেন স্ট্রোক হয়েছে, তারপরে তার ফিজিওথেরাপি হবে। কারো পায়ের হাড় ভেঙে গেছে, অপারেশন হয়েছে, তার ফিজিওথেরাপি হবে। কারো ডিসলোকেশন হয়েছে, তার ফিজিওথেরাপি হবে। আচ্ছা। বাচ্চা অ্যাবনর্মাল জন্মেছে, তার ফিজিওথেরাপি হবে। আচ্ছা। মহিলাদের নর্মাল ডেলিভারি হওয়ার চান্সেস কম, প্রবলেম আছে, ডেলিভারি রিলেটেড ইস্যুস আছে, বা মহিলাদের পিরিয়ডস রিলেটেড ইস্যুস আছে, তার ফিজিওথেরাপি আছে। আচ্ছা, মানে পিরিয়ড রিলেটেড ইস্যুতেও ফিজিওথেরাপি হয়? একদম সব কিছুতে, আচ্ছা, এটা জানাই ছিল না actually। সবগুলো ডিপার্টমেন্টের আন্ডারেই কম বেশি ফিজিওথেরাপির রোল আছে। কেননা এখন- এমনকি ট্রমাতেও ফিজিওথেরাপির রোল আছে। আচ্ছা, ট্রমা কেয়ারও হয়? হ্যাঁ, আচ্ছা। না, কেন এই যেমন আপনি বললেন এটা খুব মানে গুরুত্বপূর্ণ যেটা বললেন যে এই যে পিরিয়ড, যেমন আমি দেখিও সচরাচর, কেন আমার ধরে নিন আমি বিভিন্ন পরিচিত যারা আছে সার্কেলে কথাবার্তা তো হয় সমস্ত জায়গাতে বিভিন্ন ফিল্ডে, যে মানে তাদের মুখ থেকে শুনি মানে বলে যে আগেও হয়তো এই সমস্যা ছিল, কিন্তু এখন নাকি ইররেগুলার পিরিয়ডস বা একটা সময় না হওয়া, এই জিনিসগুলো অনেকটা একদম হয়। হয়। মানে মানে এটা অনেকে মেডিসিনও নেন, অনেকে বিভিন্ন রকম উপায় আছে, আমার ধরে জানা নেই। মানে আমার জানার বিষয় হচ্ছে যে ফিজিওথেরাপি এদিকে অনেকটা হেল্প করে এই বিষয়টাতে। একদম নিশ্চয়ই। আসলে এই যে ইরেগুলার পিরিয়ড, সেটা আগে যতটা হতো তার থেকে এখনকার সময় বেড়ে গেছে, বিকজ আমাদের লাইফস্টাইল পাল্টে গেছে। আচ্ছা। মানে মহিলাদের যে লাইফস্টাইল, আগেকার সময় যে লাইফস্টাইল তার থেকে এখন লাইফস্টাইল আলাদা। নট অনলি লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিটসও আলাদা। ঠিক 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 আছে, আগে যেভাবে ঘরোয়া খাবার খেত, এখন প্রচুর বাইরের খাবার খায়। একদম একদম। যার ফলে আমাদের যে নিউট্রিশন, আমাদের যে ডেভেলপমেন্ট, মানে মহিলারা যেভাবে ছোট বাচ্চাবেলা থেকে বড় হচ্ছে, হ্যাঁ। ওদের ডেভেলপমেন্টের মধ্যে চেঞ্জেস আসে। যার আচ্ছা। জন্য আমরা দেখতে পারি আর্লি পিরিয়ডস, আর্লি মেনোপজ, এরকম অনেক কিছু প্রবলেম দেখতে। আর যেটা আপনি বললেন ইরেগুলার টাইমিং, একদম তো একদম। এইগুলো সব কিছুরই না ট্রিটমেন্ট আছে। কিছু পার্টিকুলার জিনিস আছে যেগুলো যদি কেউ কোনো মহিলা রেগুলার করে, তাহলে খুবই বেশি চান্স আছে যে এই পিরিয়ডস রেগুলারিটি ফিরে আসা, আচ্ছা। বা আপনার কি বলে এই ধরুন যে পেন বা এই যে কষ্টগুলো হচ্ছে, এগুলো তো আচ্ছা। মিনিমাইজ করা এবং এগুলো উইথাউট মেডিসিন? উইদাউট মেডিসিন। অবভিয়াসলি এর মেডিসিনও আছে। ও আচ্ছা। মেডিসিনও নিশ্চয়ই আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনি যদি মেডিসিন না নিয়ে খালি এইভাবে নিজের লাইফস্টাইলের মধ্যে কিছু মডিফিকেশন, কোনো ফিজিওথেরাপিস্টের কনসালটেশন করে বাহ। লাইফস্টাইল মডিফিকেশনে রাখেন, আর কিছু পার্টিকুলার এক্সারসাইজেসের মধ্যে থাকেন, তাহলে এগুলো ইমপ্রুভ করতে একদমই পসিবল। বাহ, এ তো খুব ভালো জিনিস তাহলে এটা। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, অনেকের কাছে শুনেছি যে কতটা সঠিক বা ভুল সেটা তো আপনি ভালো বলতে পারবেন, এই ফিজিওথেরাপি কি কিছুটা বেদনাদায়ক? সব ক্ষেত্রে নয়, মানে বেশিরভাগ ক্ষেত্রেই ফিজিওথেরাপি ট্রিটমেন্ট পেন কম করে। ঠিক আছে, আচ্ছা। তো মানে ব্যথা কম করাটাই হচ্ছে আমাদের অন্যতম একটা পার্ট। লক্ষ্য মানে আপনি যদি উদ্দেশ্য। বলেন ফিজিওথেরাপিতে কি কি জিনিস হয়, তাহলে প্রথম জিনিস যেটা আমরা বলবো সেটা হচ্ছে পেন কম করা। আচ্ছা। এবার কিছু কিছু জায়গায় আছে যেখানে হয়তো কিছু এমন মেকানিক্যাল ফল্টস আছে পেশেন্টের গায়ে, হ্যাঁ। সেটা ঠিক করতে হয়, তারপরে পেনটা কম হবে। তো ওই ঠিক করার প্রসেসটা হয়তো সেই মুহূর্তের জন্য পেনফুল হতে পারে। তার মানে এটা নয় যে প্রত্যেকবারই যে ওটা কষ্ট দেবে, এটাও নয়। মানে না, হয়তো- প্রত্যেক বারেই দেবে না। শুধু তাই নয়, যখন আমরা প্রসেসটা করছি আচ্ছা। তখন হয়তো একটু পেন হলো, কিন্তু তারপরে ইমিডিয়েটলি ও পেন জিরো হয়ে যাবে, আচ্ছা। বা একটা সার্টেন লেভেল পর্যন্ত কমে যাবে। তো নিশ্চয়ই এটা আমরা মানে কনফারেন্স সঙ্গে বলতে পারবো। এবার ওই প্রসেসটা এবার কি বলুন তো, বেদনাটা কতটা বেশি দেবেন বা কম দেবেন, সেটা এক্সপিরিয়েন্সের সঙ্গে ফিজিওথেরাপিস্ট ডেভেলপ করবে। মানে একজন আচ্ছা। ফ্রেশার যতটা হয়তো পেন দিল, একজন এক্সপিরিয়েন্সের সেটা অবশ্যই, যেমন ওই যে হয় ইনজেকশন দেওয়ার সময় যারা একদম নতুন খুব লাগে, বাট যারা খুব অভিজ্ঞ একদম ওই মনেই রকমই হয় ধরুন। না যে ব্যাপারটা কিছু হ্যাঁ। হয়েছে বলে। আচ্ছা, আমাকে এখান থেকে আরেকটা আমার প্রশ্ন মাথায় এলো, সেটি হচ্ছে যে এই যে আমরা কথা বলছি ফিজিওথেরাপি নিয়ে, এই ফিজিওথেরাপিস্ট হতে গেলে মানে প্রসেসটা কি, মানে এইচএস এর পর না মাধ্যমিকের পর, মানে কিভাবে এটা হতে Right. হয় বা? এবার আমাদের ইন্ডিয়াতে যেটা চলে সেটাই আমি বলি আপনাকে। ইন্ডিয়াতে কারেন্ট নিয়ম হচ্ছে যে ফিজিওথেরাপি করতে হলে অবভিয়াসলি ক্লাস 12-এ সায়েন্স থাকতে হবে, আচ্ছা। সায়েন্সে বায়োলজি থাকতে হবে, আচ্ছা। ফিজিক্স কেমিস্ট্রি থাকতে হবে। আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই তিনটে থাকতে থাকতে হবে। হবে, বা কারো ম্যাথ থাকলে বেশি ভালো, না থাকলেও পরীক্ষা মানে এন্ট্রান্স পরীক্ষার জন্য অ্যালাউড হয়ে যায়। আচ্ছা। তো এতদিন পর্যন্ত যেটা হয়ে আসছিল সেটা হচ্ছে যে প্রত্যেক স্টেটে তাদের নিজেদের এন্ট্রান্স এক্সামিনেশন হতো।
আচ্ছা, স্টেট ওয়াইজ আলাদা আলাদা। স্টেট ওয়াইজ আচ্ছা। এন্ট্রান্স এক্সামিনেশনস হতো। আচ্ছা আচ্ছা, আর কিছু যারা প্রাইভেট ইউনিভার্সিটি তারা তাদের নিজেদের এন্ট্রান্স এক্সামিনেশন নিত, আর সেইগুলো আর সেন্ট্রাল যে ইনস্টিটিউট আছে তার একটা সেন্ট্রাল এক্সাম এক্সাম, অল ওভার ইন্ডিয়া। হ্যাঁ এগুলো সব এন্ট্রান্স এক্সাম। হ্যাঁ। ওইটা ক্লিয়ার করে অ্যাজ পার র্যাঙ্ক যে যেখানে যেমন কলেজ পাবে সেটা ভর্তি হতো। আচ্ছা তো এই বছর থেকে আমাদের যে ফিজিওথেরাপি কাউন্সিল তারা নিয়ম রেখেছে যে এখন নিটের থ্রুতেই ডাইরেক্টলি অ্যাডমিশন হবে। আচ্ছা, আর ওই পুরনো প্রসেস আর না, চলছে না? স্টেট ওয়াইজ নয় এখন। তার ফলে কি মানে যে কোনো স্টুডেন্ট যে কোনো জায়গায় পড়ার একটা পসিবিলিটিস চলে মানে আসছে। ওটা কি এইবারে যেটা হলো সেই এক্সাম থেকে না পরের বার থেকে এটা হচ্ছে? না, পরের বার এটা রেজলিউশন হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, এবার এই মানে 26 সালে হচ্ছে না, 27 সালে অ্যাডমিশন নিটের থ্রুতেই হবে। আচ্ছা। 26 সালের অ্যাডমিশন যেমন স্টেট এন্ট্রান্স এক্সামিনেশন সহ সেইভাবেই হবে। বাট মানে নেক্সট ইয়ার থেকে কিন্তু এটা চেঞ্জ হয়ে হ্যাঁ, যাচ্ছে। এটা হচ্ছে আপনার ব্যাচেলর ডিগ্রি পড়ার জন্য, আর মাস্টার ডিগ্রি পড়ার জন্য এরকম সেন্ট্রাল এন্ট্রান্স এক্সামিনেশন থেকে এবার যে যেমন যেখানে সিট পেল। আচ্ছা আচ্ছা, এই ব্যাচেলার্সটা বলতে কি আমাদের যেমন জেনারেল ব্যাচেলার্স যেমন 4 বছরের, এটাও কি সেম একই রকম না? এটা 4 বছরের কোর্স আর 1 বছরের ইন্টার্নশিপ, টোটাল 5 ইয়ার্স। আচ্ছা, টোটাল 5 ইয়ার্স, এবং তারপরে মাস্টার্স আবার 2 বছর। মাস্টার্স 2 বছর। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলি, ধরুন কেউ এই ব্যাচেলার্স করলো বা মাস্টার্স করলো বা এরপর হয়তো আরো উচ্চ কিছু করতে চাইলো, তো এখান থেকে কি বিদেশে বা বাইরে যাওয়ার কোনো স্কোপ থাকে? বা একদমই, নিশ্চয়ই। আমার প্রচুর স্টুডেন্ট বাইরে পড়াশোনাও করতে গেছে এবং তারপর চাকরিও করছে ওখানে। বাইরে যাওয়ার প্রচণ্ড স্কোপস আছে। আচ্ছা। অবভিয়াসলি ওদের যে ক্রাইটেরিয়া বা এগুলো মিট করতে হয় সেগুলো মিট করতে হয়, আর ওই ওখানে পরীক্ষা দিতে হয়। এবার ফিজিওথেরাপি হচ্ছে হেলথ কেয়ার। আচ্ছা তো হেলথ কেয়ার হওয়ার জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট হয়, সাপোজ আমি একটা বেসিক দুটো কান্ট্রি ধরে বলি, যদি আমি আচ্ছা, ইউকে আচ্ছা। আর ইউএস বললাম, আচ্ছা তো ইউকেতেও ওদের কাউন্সিলের ওখানে লাইসেন্স পেতে হয়, আর ইউএসও লাইসেন্স পেতে হয়। আচ্ছা মানে কেউ গিয়ে ওখানে কাজ করতে পারে উইদাউট লাইসেন্স, হয়তো কোনো ফিজিওথেরাপিস্টের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে, বাট ফিজিওথেরাপিস্ট হয়ে কিন্তু হিসেবে করতে কাজ পারবে করতে না। পারবে না যতক্ষণ না লাইসেন্স পাচ্ছে। তার জন্য কোনো এক্সামও দিতে হয়? একদম, আচ্ছা, ওখানে এক্সামস আছে, আচ্ছা। ওই এক্সাম ক্লিয়ার করে ওরা যদি ওখানে মানে লাইসেন্স পেয়ে গেল তাহলে ওখানে ফ্রি টু, আমার এই পড়াশোনাটা সেমই, মানে ওখানে আলাদা করে পড়াশোনা করতে হচ্ছে না, আচ্ছা। কিন্তু লাইসেন্স পরীক্ষা দিতে হবে। তার মানে ধরুন কেউ হয়তো ইন্ডিয়াতে কাজ করছে, সে চাইলেও ভবিষ্যতে আমি বিদেশে গিয়েও আমরা একটা ক্লিনিক ওপেন করবো, কিছুটা করবো। করতেই পারে। তার মানে ওনাকে তাহলে ওখানে গিয়ে এক্সাম দিতে হবে, license exam। লাইসেন্সের জন্য, এবং সেটা কোয়ালিফাইড করলে তারপর উনিও করতে পারেন, একদম। বা উনি কারোর আন্ডারে মানে কোনো মানে হ্যাঁ। ওই যে অর্গানাইজেশন তার আন্ডারে থেকে উনি কাজ করতে পারেন। একদমই করতে পারে, ওখানে চাকরিও পেয়ে কাজ করতে পারে, কোনো অসুবিধা হবে না। এবং আচ্ছা। সেই হিসাবে ওদের ওখানে মানে অন্যান্য দেশগুলো মানে বিদেশে ওদের কারিকুলাম রাখা আছে যে উইদাউট লাইসেন্সে কেউ যদি আসছে, আচ্ছা আর ওখানেও মানে আমি যতজনকে যেতে দেখেছি, হ্যাঁ। মানে আমাদের এখানকার যে এডুকেশন, হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে যে এডুকেশন, হ্যাঁ। সেই কোয়ালিফিকেশনটাতে ওখানে পুরোপুরিভাবে এলিজেবল, মানে বাহ। প্র্যাকটিস করার জন্য। কিন্তু লাইসেন্সটা জোগাড় করতে হবে, ওটা তো আচ্ছা। লিগাল ইস্যুজ এক ব্যাপার, যেহেতু হেলথ কেয়ার আমরা, ঠিক। তো মানে যাতে পেশেন্টকে যে দেখছে সে লাইসেন্স থেরাপিস্ট হয়, আচ্ছা তা না হলে অবভিয়াসলি কিছু প্রবলেম হলে তারা ওটাকে কোপ আপ করতে পারবে না। আচ্ছা, আর একটা প্রশ্ন জিজ্ঞেস করি এখান থেকেই, যেমন ধরুন আমাদের পশ্চিমবঙ্গে বা যে কোনো জায়গাতে হয়তো কোনো স্টুডেন্ট এটা কমপ্লিট করলো, ফিজিওথেরাপিস্ট হলো, ব্যাচেলার্স বা মাস্টার্স করলো, পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরের অন্য স্টেট, আর ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের কোনো কান্ট্রি, তো অপরচুনিটিটা যদি বলি কেমন মানে? এবার এইটা সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে এখানেও প্রচণ্ড স্কোপস আছে, এরকম না যে স্কোপ নেই, বাট পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য কিছু স্টেট আছে যেগুলো আমার একটু স্কোপটা বেশি। কীরকমভাবে বলছি, এটা আমি বলছি ফিনান্সিয়াল অ্যাসপেক্ট থেকে। আচ্ছা মানে তার রিজন হচ্ছে এরকম, যেমন ফর এক্সাম্পল পশ্চিমবঙ্গের আমাদের যে কি বলে গভর্নমেন্টের ধরলাম, জাস্ট গভর্নমেন্ট প্যাটার্ন ধরলাম, গভর্নমেন্ট প্যাটার্নের যে পে স্ট্রাকচার আছে তার থেকে সেন্ট্রালের পে স্ট্রাকচার বেশি, এটা আপনারা জানেন স্বাভাবিক, সব হ্যাঁ, ডিপার্টমেন্টেই। একদম, একদম। সেরকমই অন্যান্য স্টেটেরও বেশি। আচ্ছা সাপোজ ধরুন আমি যদি এখান থেকে পাস করলাম, ঠিক আছে, আমি মুম্বাইতে গেলাম বা দিল্লিতে গেলাম বা চেন্নাই, মেট্রোই ধরলাম, তাহলে দেখবেন কম্পারেটিভলি ওই জায়গাগুলোতে স্যালারি একটু বেশি পাবে। বা সেটা প্রাইভেট অর্গানাইজেশনে গেলে সেখানেও বেশি। সেখানেও অবভিয়াসলি মানে যে রেটে এখানে যে ডিফারেন্সটা আছে যে কোনো হ্যাঁ, প্রফেশন, বুঝতে আপনি পেরেছি। একজন এমবিবিএস এর যা ডিফারেন্স দেখছেন, ধরুন সাপোজ ধরুন 10% ডিফারেন্স, তো সেই 10% ডিফারেন্স আপনি ফিজিওথেরাপিতেও পাবেন। আচ্ছা ঠিক আছে, ওই রকমেরই। কিন্তু চাকরির যথেষ্ট সুযোগ আছে। হ্যাঁ, এই রিসেন্ট মুহূর্তে প্রাইভেট সেক্টরে খুবই বুমিং এই জিনিসটা কম্পারেটিভলি দেন মানে গভর্নমেন্ট, কারণ গভর্নমেন্টের তো অনেক ওদের ক্যাডার থাকে, সেই হিসাবে ওদের জব ঠিক, বেরোয়। ঠিক, ঠিক। এই আচ্ছা, এই ফিজিওথেরাপি অনেক ক্ষেত্রে কি এইরকম হয় যে ওটা অপারেশনকেও এড়াতে সাহায্য করে যদি ঠিকঠাকভাবে? কিছু কিছু জিনিসের আমি বলবো হ্যাঁ,
ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন সাপোজ একজন অস্টিওআর্থ্রাইটিস হয়েছে হাঁটু, আচ্ছা। খুব কমন এটা, আপনি যেমন একদম, স্টার্টিংয়েই একদম। বললেন, হ্যাঁ। রাইট? তো এখানে দুটো হাড়ের দুটোর মধ্যে পাশে কি হয়, যে গ্যাপটা কমে যায়, ভেতরে ফ্লুইডটা শুকিয়ে যায়, ঠিক, ঠিক আছে, ঠিক, এবং ঠিক। এটা আনট্রিটেড থেকে গেলে এই জিনিসটা আস্তে আস্তে ঘষাঘষি লেগে জিনিসটা খুব কঠিন একদম অবস্থা চলে যায়। কষ্টদায়ক হয়ে যায়, হ্যাঁ। এবার যদি খুবই বাজে অবস্থায় চলে গেছে, আচ্ছা। ঘষে গেছে এবং এই জায়গাগুলো ড্যামেজ হয়ে গেছে, আচ্ছা। ঠিক আছে, তাহলে হয়তো পসিবলি সার্জারি করতে হতে পারে। কিন্তু ধরুন ওই জায়গায় নেই, তার একটু আগের স্টেজে আছে, যে ঘষে ঘষে এই স্ট্রাকচারগুলো ড্যামেজ হয়নি, আচ্ছা। সেখানে যদি আমরা প্রপার ট্রিটমেন্ট করি, অনেক আমাদের প্রসিডিউরস আছে, যেমন ধর আমরা টেপিং করতে পারি, বিভিন্ন ধরনের ব্রেসিংস করতে পারি, এক্সারসাইজেস আছে, মেশিনারি ট্রিটমেন্টস আছে। এই ট্রিটমেন্টের থ্রুতে এমন হতে পারে যে আমরা পেশেন্টের আর অপারেশন করতে হলো না, আচ্ছা। ঠিক আছে। তো এটা ডিপেন্ড করে, এবার পেশেন্ট যদি আমাদের ইনস্ট্রাকশন প্রপারলি একদম। ফলো করে, তাহলে আমাদের ক্লিনিকে এরকম অনেক পেশেন্ট আছে যারা অস্টিওআর্থ্রাইটিস নিয়ে এসেছে, এবং তাদের সাপোজ আমি ধরলাম যে জয়েন্টটা অলমোস্ট পাশাপাশি চলে এসছে, বা হয়তো একদিকে বেঁকে গেছে, আচ্ছা। এগুলো সব আমরা সোজা বা স্ট্রেট করে আবার নর্মাল জায়গায় ফিরিয়ে নিয়ে এসেছি, এবং সেই পেশেন্টকে আরও কোনো অপারেশনের দিকে যেতে হয়নি। মানে সেটা নির্ভর করছে পেশেন্টের উপরে যে ও সঠিক সময় আসছে কিনা, এই হ্যাঁ, একটা ব্যাপার একদম থাকে। লাস্ট স্টেজে এলে হয়তো অনেক ক্ষেত্রে আমরাও বলি যে আর তো কেন কি অলরেডি স্ট্রাকচারটা ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হয়ে গেছে। স্ট্রাকচারটা যদি নষ্ট হয়ে যায়, ঠিক। তাহলে তাকে রিপেয়ার তো আমরা বাইরে থেকে করতে পারবো না, তাকে ভেতর থেকে কেটেই পরিষ্কার করতে হবে। ঠিক। যেহেতু স্ট্রাকচার ড্যামেজ না হয়ে থাকলে আমরা 100% অপারেশন থেকে মানে প্রিভেন্ট করতে পারি। আচ্ছা। আচ্ছা, আরেকটা বিষয় আমার জিজ্ঞেস করা আছে, আমি মানে সচরাচর ফেসবুক বা ইউটিউবে রিলসে বেসিস করে এটা দেখি, আমি জানি না ওটার নাম কি বলে ওনাদের এই ব্যাপারটাকে, মানে ওটা হয়তো ফিজিওথেরাপিস্ট রিলেটেড কিনা আমি বলতে পারছি না। ওই সেই ডাক্তাররা থাকেন ধরে ঘাড় বাঁকিয়ে দিচ্ছে, পা বাঁকিয়ে হ্যাঁ। দিচ্ছে, হাত টাড় কিছু ডিসলোক, এটাকে এই ব্যাপারটা কি? এগুলো হচ্ছে ক্রায়োপ্রেক্টারটা ফিজিওথেরাপিস্ট না, আচ্ছা। ওরা আলাদা, ওটা একটা আলাদা ধরনের, মানে কি ওনাদেরও কি ডাক্তার বলা হয় না? দেখুন ক্রায়োপ্র্যাকটিস যেটা, এর আচ্ছা। অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে কোনো কোর্স নেই, ও। ঠিক আছে। তো ইন্ডিয়ার মধ্যে যারা ক্রায়োপ্র্যাক্টর তারা সবাই মানে আছে, যারা আছেন তারা আচ্ছা। হয় ওরা বাইরে থেকে করে এসছেন, আচ্ছা। ঠিক আছে, ইউএসএতে মোটামুটি আছে ক্রায়োপ্র্যাক্টর, ওখান থেকে কেউ করে এসছেন, বা ওখানকার কোনো সার্টিফিকেশন কোর্স করে ওরা ক্রায়োপ্র্যাক্টিস প্র্যাকটিস করছেন, রাইট। আচ্ছা। তো ক্রায়োপ্র্যাকটিস আলাদা কনসেপ্টে কাজ করে, ফিজিওথেরাপি আলাদা কনসেপ্টে কাজ করে, দুটো আলাদা সেগমেন্ট, ঠিক আছে। আচ্ছা। এবার এবার যে জিনিসটাকে মানে অ্যাজ এ পেশেন্ট আপনি কাকে পছন্দ করবেন সেটা তো আমি বলতে পারবো না, তবে ওটা আলাদা জিনিস। মানে ওটার সাথে এর কোনো রিলেশন না, সেইভাবে নেই? না, না, কোনো সেইভাবে না, কোনোভাবেই রিলেশন কোনোভাবেই নেই। নেই। এবারে হ্যাঁ, অনেক ফিজিওথেরাপিস্ট আছে তারা হয়তো ওইটা প্র্যাকটিস করতে গেছে, এবার ওটা আচ্ছা। তো লাইন চেঞ্জের ব্যাপার। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, মানে আচ্ছা। সাপোজ একজন ধরুন অঙ্কে পড়াশোনা করলো, দিয়ে সাপোজ কি বলে আর্টসে পড়াচ্ছে, তাহলে তার তো লাইনটা চেঞ্জ হয়ে গেল, আচ্ছা। তাই না, সেরকম আর কি। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস বলুন, জানি না ওটা হয়তো আপনি সেই বিষয়ে বলতে কতটা হবেন, স্বাচ্ছন্দ্য হবেন, যে ওনারা যে ব্যাপারগুলো করেন ওটা কি সত্যি মানে ওইভাবে করে ব্যাপারটাকে ঠিক ওরা করা ক্লেম করেন, কিন্তু যায়? মানে আমি তো ওরা ক্লেম করেন, হ্যাঁ, ঠিক আছে, তো সেখানে আমার কিছু বলা ঠিক নয়, কারণ আমি তো ওটা করি না, সেটাই। ঠিক আছে, আমি হ্যাঁ। প্র্যাকটিসও করি না, আর ওটাতে আমি ইন্টারেস্টেড না, আমি ফিজিওথেরাপিস্ট হিসেবেই ঠিক আছি, হ্যাঁ। ওটা সম্বন্ধে আমার ঠিক বলা ঠিক হবে না। তবে এইটুকু দেখেছি যে ওখানে ওই প্রসেস যদি কোনো ভালো মানে কম্পারেটিভলি যদি এক্সপিরিয়েন্স লোক হয়, Experienced কেউ তাহলে হয়। হয়তো নিশ্চয়ই ভালো হবে, কিন্তু ইনএক্সপিরিয়েন্স লোকেরা কি বিপদই করতে হতে পারে, হতে মানে, পারে, হ্যাঁ। কারণ এরকম অনেকগুলো ইভেন্ট হয়েছে ইউএসএ তে বা ইউকে তে, ক্রায়োপ্র্যাক্টরটা কাজ করতে গিয়ে বেশ কিছু পেশেন্টকে কমপ্লিটলি প্যারালাইসিস করেছে, মানে এরকম নিউজে আপনি পাবেন, আপনি সার্চ করলে গুগল সার্চ করুন যে ক্রায়োপ্র্যাক্টর হ্যাজ ক্রিয়েটেড স্পাইনাল ইনজুরিজ, অনেকগুলো রিপোর্ট আচ্ছা, বেরিয়ে আসবে। স্বাভাবিক মানে ব্যাপারটা একটু এদিক ওদিক হওয়া মানে তো মানে পুরো হাড় ভেঙে মানে একদম, এইসব ব্যাপার একদম। সব নষ্ট হয়ে যাবে একবারে। তো সেই আমি সেই মানে এর জিজ্ঞাসা থেকে আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা, আপনার কি জীবনে এরকম কোনো অভিজ্ঞতা আছে মানে যেখানে ফিজিওথেরাপি করে কারুর জীবন বদলে দিয়েছে এরকম কোনো ঘটনা? একদম, আমি নিজে পার্সোনালি এটা নিয়ে এক্সপিরিয়েন্সড, আমার বেশ কিছু পেশেন্ট আছে যাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমি তার মধ্যে একটা পেশেন্টের কথা বলবো, ও আমার বন্ধু ছিল অ্যাকচুয়ালি, আচ্ছা। বাইকে অ্যাক্সিডেন্ট করার পরে হেড ইঞ্জুরি হয়, আচ্ছা। আর মোটামুটি অ্যারাউন্ড 6 মান্থের কাছাকাছিও কোমাতেই ছিল। আচ্ছা। তারপরে যখন কোমা থেকে রিকভার করে, মানে ওই পুরো প্রসেসটা, কোমাতে থাকার সময়, কোমা থেকে রিকভারি, পুরো প্রসেসটাতে আমি ওকে ট্রিটমেন্ট করেছি, মানে পুরো যে রিহ্যাব প্রসেসটা, আচ্ছা। এটা আমি বেশ কয়েক বছর আগেকারই কথা বলছি। এখন সেই ছেলেটা একটা এইচডিএফসি ব্যাংকের ম্যানেজারের পোস্টে চাকরি করছে, এবং যথেষ্ট সুস্থ আর সেইভাবে একদম কোনো যথেষ্ট সুস্থ, ভালোভাবেই আছে, একটা নর্মাল হিউম্যান বিংয়ের মতো। তো এগুলো যখন আমি দেখছি, বা আপনাকে যেমন বললাম একটা, তো এরকম আরও অনেক ইভেন্টস আছে যেখানে হয়তো পেশেন্ট ভাবছে যে আমার সার্ভাইভালের কোনো চান্স নেই,
এরকমও কন্ডিশনস আছে, বিশেষ করে আচ্ছা। যখন আমরা রেসপিরেটরি কেয়ারের পেশেন্ট দেখি, কার্ডিয়াকের পেশেন্ট দেখি, হার্ট অ্যাটাক হয়েছে, একটা হয়তো অপারেশন হয়েছে, কিন্তু আচ্ছা। সেটাতেও তাকে ডাক্তার হয়তো বলে রেখেছে যে এই যদি না করেন তাহলে আপনি আর 5 বছর বেশি বাঁচবেন না, সেই পেশেন্ট আজকে হয়তো 20 বছর ধরে বেঁচে আছে। ঠিক আছে, মানে ফিজিওথেরাপি যে করছেন ওরা হার্টে মানে হার্ট পর্যন্ত গিয়েও রিলিফ করছে একদম ব্যাপারটাকে? একদম হার্টের ফাংশন, আমরা হার্টের ফিজিওলজির উপরে কাজ করি। আচ্ছা, বাহ। আচ্ছা, এই ফিজিওথেরাপির মানে যে আমি প্রথমে একটু এসেছিল এই কথাটাতে, আমি ভাবলাম একটু পরে জিজ্ঞেস করবো, মানে কত ধরনের হয়, মানে ভাগ কি কিছু থেকে থাকে বা- দেখুন, ফিজিওথেরাপি আমরা বলি ফ্রম উম টু টুম, একটা কথা আছে, মানে 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 বাচ্চা যখন এলো, আচ্ছা। মানে একটা ফার্টিলাইজেশন হলো, হ্যাঁ, হ্যাঁ, স্পার্ম আর ওভার, হ্যাঁ। একটা বাচ্চা তৈরি, ইনফ্যান্ট হলো, সেটা উমের মধ্যে আছে, তো মায়ের হ্যাঁ, কাছে হ্যাঁ। আছে। তো ওটা টু টুম, টুম মানে যতক্ষণ পর্যন্ত ও গ্রেভে চলে যাচ্ছে না, আচ্ছা। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত এই পুরো সেগমেন্টের মধ্যে একটা মানুষের জীবনে যা যা অসুবিধা আছে সব কিছুর জন্য ফিজিওথেরাপি আছে। আচ্ছা। হ্যাঁ, এবার যেমন আপনি বললেন স্পেশালাইজেশনের কথা, স্পেশালাইজেশন আছে, এবার সেটা ইউনিভার্সিটি মানে কোথাও সব কিছু আছে, কোথাও নেই। হ্যাঁ। যেমন বলি একদম সবচেয়ে কমন যেগুলো, সেগুলো হচ্ছে আপনার নিউরোলজি, আচ্ছা। অর্থোপেডিক্স, আচ্ছা। কার্ডিওলজি, রেসপিরেটরি, বায়োমেকানিক্স, ঠিক আছে, হুম। পিডিয়াট্রিক্স, গাইনোকোলজি। হুম। আচ্ছা, এটা হলো। তারপরে খালি হ্যান্ডের উপরেও হয়, খালি আচ্ছা। হাত, আচ্ছা। খালি হাতের উপরেও হয়। তো এরকম আরও স্পোর্টস, এখন তো আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ আমাদের ইন্ডিয়া জিতলো, তো এখানেও আমাদের সবাই বলেছে, আপনারা ইন্টারভিউ শুনে থাকবেন যে ফিজিওজের প্রচুর রোল ছিল। তো এখন খুব বুমিং ওটা, ওই ওই পার্টিকুলার সেগমেন্ট এখন বুমিং, কারণ যেহেতু ইন্ডিয়া স্পোর্টসে ইমপ্রুভ করছে অলমোস্ট সব, আপনি যদি সবগুলো খেলায় দেখেন, হুম। সে আর্চারি হোক কি অ্যাথলেটিক্স হোক কি ফুটবল হোক কি ক্রিকেট হোক, সব কিছুতেই ইন্ডিয়া কিন্তু পারফরমেন্স বেটার একদম, হচ্ছে। তো একদম। এর পেছনে ফিজিওথেরাপিস্টদের রোল প্রচুর। সে তো স্পোর্টস ফিজিওথেরাপিস্ট ওখানে প্রচুরভাবে হেল্প করছে একজন পারফরমেন্স এনহ্যান্স করার জন্য। ঠিক, ঠিক। আচ্ছা, এই যে আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি এখান থেকে, আপনি যেমন বললেন যে স্পেশালিস্ট তো ব্যাপার থাকেই, সে তো সব জায়গাতেই থাকে। এবার ধরুন এই কথা বলছি যে বললেন যে ফিজিওথেরাপির মধ্যে কেউ তো নিউরো স্পেশালিস্ট, মানে ওই বিষয় নিয়ে বেশি কাজ করছেন, তো উনি কি আর বাকি জিনিসগুলোতে করেন না, উনি সব কিছুতেই উনি দেখুন, এবার এটা তো যে সেটআপে যিনি যেমন কাজ করছেন, অবভিয়াসলি যেমন ধরুন আমি নিউরোলজি স্পেশালিস্ট, আচ্ছা। তো আমি নিউরোলজি আর সাইকোলজি দুটোই আমার ডিগ্রিতে দুটোই আসে আর কি, নিউরো সাইকোলজি। আচ্ছা। তো নিউরোলজির উপরেও কাজ করছি, সব অ্যাডাল্ট পিডিয়াট্রিক নিউরোলজি, আর তার সঙ্গে সঙ্গে কিছু সাইকোলজিক্যাল অ্যাসপেক্টগুলোও আমি ট্রিটমেন্ট করি। এবার তা বলে যে আমি অন্য জিনিস পারবো না এটা বলা ভুল, আমি অন্য জিনিসও দেখি। সাপোজ এরকম এখনও অ্যাকচুয়ালি জিনিসটা এটা এটা একটু আনফর্চুনেট যে সেইভাবে আচ্ছা। পশ্চিমবঙ্গে অ্যাওয়ারনেসটা নেই। মানে এখনও অনেকে ফিজিওথেরাপিস্ট বলতে অনেকে অনেক কিছু সেই পুরনো সময়ের সিস্টেম বোঝে। অ্যাকচুয়ালি যখন ফিজিওথেরাপি হিসাবে পশ্চিমবঙ্গের লোকেরা জানতে শুরু করে, তখন এই কেউ হয়তো মাসাজ করে দিচ্ছে, কেউ হয়তো একটু এক্সারসাইজ করিয়ে দিতে জানে, কেউ হয়তো জিম ইনস্ট্রাক্টর, তারা সবাই ফিজিওথেরাপিস্ট হিসাবে তখন একসময় পরিচিতি পেয়েছিল। মানে ওদের সঙ্গে মিশিয়ে, অ্যাকচুয়ালি জিনিসটা আলাদা, কিন্তু মিশিয়ে দিয়ে ব্যাপারটা হয়েছে। যেহেতু ফিজিওথেরাপি ব্যাপার, একজন ফিজিওথেরাপিস্ট যখন বলছি, তখন আমি আমার নিজের স্ট্যান্ডার্ডটা এদের থেকে আলাদা করেছি। তো যারা এইভাবে এই জিনিসটাতে ঢুকেছে, তারা ভেবেছে যে এটাতেই আমার নাম, লোকে বুঝবে এটা সাইন্টিফিক, ঠিক। মানে মাসাজ বা ওই জিনিসটা সাইন্টিফিক সেভাবে ঠিক, ধরা ঠিক, হচ্ছে, ঠিক, কিন্তু একদম, ফিজিওথেরাপি একদম, সাইন্টিফিক, তাহলে ঠিক একদম। আছে, আমি তাহলে ফিজিওথেরাপিস্ট বলি, তাহলে লোকে আমাকে ডাকবে। আচ্ছা। তো এই করে করে যে জিনিসটা হয়েছে, একটা সমাজের মধ্যে একটা অপপ্রচার আছে, কিন্তু ফিজিওথেরাপি সেটা নয়, ফিজিওথেরাপি কমপ্লিটলি ডিফারেন্ট, আলাদা জিনিস, ঠিক। ওগুলোর থেকে আলাদা। ঠিক। এগুলো আমরা কোনোটাই করি না। মানে ধরুন আমি, কেউ যদি বলে আমাকে এসে আমাকে একটু বাইসেপস বাড়িয়ে দাও, আমরা এই কাজ করব না, ঠিক আছে। কেউ যদি এসে বলে যে আমার এখানে ব্যথা করছে একটু মাসাজ করে দাও, এটাও আমরা করব না। আমরা যদি ব্যথা করছে ব্যথার ট্রিটমেন্ট দেবো, এবং হয়তো সে মাসাজে যে আরাম পাবে, কিন্তু আমি ট্রিটমেন্ট ওকে ঠিক করবো। দুটোর মধ্যে পার্থক্য আছে। মানে কি হয়, মানে মানুষ বুঝতে পারে না যে আমি ঠিক হব না আমি আরাম নিতে চাই। আচ্ছা। হ্যাঁ, মানে একটা পেশেন্ট সাপোজ আমার কাছে এলো, ধরলাম একটা সিম্পল এক্সাম্পল, আমার থামে ব্যথা হচ্ছে। তো এই যে বুড়ো আঙুলটা ব্যথা হচ্ছে, তো এর পিছনে একটা নিশ্চয়ই কারণ আছে, নাহলে ব্যথা কেন হচ্ছে? একদম, একদম, একদম। ঠিক আছে, তো আমার কাজ এই কারণটা ঠিক করা, দিয়ে তাকে নর্মালে ফিরিয়ে আনা। কিন্তু বাকি যারা অন্য সেগমেন্ট থেকে আসছে বা যারা কোয়াকরা আছে, তারা কি করে, তারা এর ব্যথাটা কম করে দেবো, আচ্ছা। কিন্তু জিনিসটা ঠিক করলাম না। এর ফলে হয়তো দেখা গেল 1 মাস পর আবার ব্যথা নিয়ে আবার ব্যথা শুরু হয়ে গেল। আবার ব্যথা শুরু হয়ে গেল, ঠিক আছে। আবার বা এমনও হতে পারে যে ব্যথাটা কম হলো, আর যেহেতু প্রবলেমটা ঠিক হলো না, ও একটা পার্মানেন্ট ড্যামেজ থেকে গেল, যেটা হয়তো আর কোনো ঠিক হতেই পারবে না, আচ্ছা। এরকমও হতে পারে। আচ্ছা। তো এই জন্য সবসময় একজন কোয়ালিফাইড থেরাপিস্টের কাছে যাওয়াটাই সবসময় সাজেস্টেড। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলুন, এই যেমন ধরে যে বললেন বিভিন্ন সমস্যার জন্য মানুষের তো এসেই থাকেন যারা পেশেন্টরা আছে আপনাদের কাছে,
তো ধরি কথা বলছি কি ওই গাঁটের ব্যথা হোক বা যে কোনো সমস্যাই হোক না কেন, তো এই ফিজিওথেরাপিটা কি ওকে কন্টিনিউ লাইফ টাইম চালিয়ে যেতে হবে, না ওটা একটা সময় পরে বন্ধ করলেও আর ওটা কন্টিনিউ করার দরকার নেই? এটা কন্ডিশন টু কন্ডিশন ডিফার করে, কন্ডিশন টু কন্ডিশন ডিফার করে। মানে আমি বলছি, ধরুন সাপোজ কিছু কন্ডিশনস আছে যেখানে ধরুন ব্যাক পেন নিয়ে কোনো একটা পেশেন্ট আমার কাছে এসেছে এবং তার কিছু নর্মাল প্যাথোলজি ছিল। তো আমি ওভারঅল দেখবো পেশেন্টটাকে, মানে কেন ব্যাক পেনটাও ডেভেলপ করেছে, তা আমি সেটাকে ঠিক করতে বলবো। এবার ধরুন একজন মানুষ এমন একটা পজিশনে থেকে কাজ করতে হয় যে তার ব্যাক পেনটা ঘুরে ফিরে বারবার আসবে, এটা আমি জানি, যার জন্য আমরা ধরুন অকুপেশন জিজ্ঞেস করলাম। এমনকি হয়তো থাকে যে একটা টেবিলে এইভাবেই বসতে হবে তাকে, আর কোনো অপশনস নেই, সেটা সে চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, তো তার ক্ষেত্রে আমরা বলবো যে তুমি এটা এক্সারসাইজটা চালিয়ে যাও কন্টিনিউয়াসলি, যাতে কি তোমার ব্যাক পেনটা রিপিট না হয়। এবার কেউ যদি বলে যে না, যে এই কারণটা থেকে আমার ব্যাক পেন হয়েছে, ঠিক আছে, আমি এই কারণটা পাল্টে নিতে পারবো, আমি কম্পিউটারে এরকম বসতাম, আমি আমার কম্পিউটার টেবিলটা পাল্টাতে পারবো, তাহলে আমার আর ব্যাক পেনটা হবে না। তাহলে অবভিয়াসলি সেই সময়ের জন্য ট্রিটমেন্ট হলো, ব্যাক পেন ঠিক হয়ে গেল, আর রিপিট তার হলো না। আচ্ছা 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 আচ্ছা, আমাকে আরেকটা জিনিস বলুন যে বিপিটি আর এমপিটি ব্যাপারটা এটা মানে কি? ব্যাচেলার্স আর মাস্টার্স, আচ্ছা ব্যাচেলার্স না করলে মাস্টার্স করতে পারবে না। আচ্ছা, এবং ব্যাচেলার্স করতে হয়, ব্যাচেলার্সে যেটা আপনাকে বললাম যে এন্ট্রান্স হচ্ছে, মাস্টার্সও এন্ট্রান্স আছে। মাস্টার্সে এন্ট্রান্সের নিয়ম হচ্ছে যে 55%-এর অ্যাবভ না থাকলে মাস্টার্সই করতে পারবে না। আচ্ছা, মিনিমাম 55% নাম্বার দরকারই একদম masters দরকার, করতে গেলে। নাহলে মাস্টার্সই করতে পারবে না, কোনো মানে এন্ট্রান্সে বসারই সুযোগ পাবে না। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস বলি, এখান থেকে আমার কোয়েশ্চেন হলো মাথাতে, যেমন দেখবেন এখন তো হয় সব জায়গাতেই আছে, সেটা আমি সরকারি, সেটা আমি জয়েন্ট দিয়ে কোথাও চান্স পাই, বা আমি ধরে নিন কথা বলছি সেটা আমি ইঞ্জিনিয়ার হলাম বা ডাক্তার হলাম, যাই কিছু করি না কেন, এবং এটা থাকে প্রাইভেট, তেমন তো ফিজিওথেরাপির জন্য ব্যাপারটা থাকে। তো এই ফিজিওথেরাপিতে যারা প্রাইভেট থেকে যদি কেউ পড়াশোনা করতে, তার খরচটা কত টাকা? এটা ডিপেন্ড করছে ইনস্টিটিউট টু ইনস্টিটিউট। আচ্ছা, হ্যাঁ, মানে এটা এইভাবে বলতে পারবো না, আমার মানে বলা ডিফিকাল্ট আমার পক্ষে। তাও আপনি মিনিমাম তো যদি আমি একটা গড় ধরি যে আপনি 2.5 থেকে 4 মিনিমাম ধরে রাখুন, 2.5 থেকে 4 ফুল কোর্স। আমি ফুল কোর্সের কথা বলছি, ফুল কোর্স মানে পুরো 5 বছরের কথা। বুঝতে পেরেছি। 5 বছরে এত টাকা আশা করি লাগতে পারে, আবার এর থেকে অনেক বেশিও আছে, আবার কমও থাকতে পারে। আমি একটা এভারেজ একটা ভ্যালু আপনাকে বললাম। আচ্ছা, এবং সেটা সরকারিতে গেলে কি তুলনায় অনেক কম? অবভিয়াসলি সরকারি তুলনামূলকভাবে কম হবে। বাহ, খুব ভালো। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, আপনি তো মানে আপনি বিভিন্ন এই কাজের সূত্রে বিভিন্ন বাইরে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, এবং বিভিন্ন রকম মানুষের সাথেও মিশেছেন, এবং বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন। এই রকম কি কোনো একটা অভিজ্ঞতা আছে যেটা কোনোদিন আপনি ভুলবেন না? এই ধরনের কিছু কোনো অভিজ্ঞতা জীবনে হয়েছে? বাইরে গিয়ে বিভিন্ন লোকের সঙ্গে মিশে হ্যাঁ, যে এরকম কোনো অভিজ্ঞতা যে যেটা ভোলার নয় কোনো মতে, সেটা শুধুমাত্র যে এই আপনার প্রফেশন রিলেটেড হবে এরকম নয়, যে কোনো কিছু যেটা আপনার কাছে ভোলার নয়। অবভিয়াসলি এরকম লাইফে আমি নিজে ঘুরতে খুব ভালোবাসি, তো আমি প্রচুরই বাইরে যাই। আচ্ছা, প্লাস আমি আমাদের প্রফেশনাল কনফারেন্স, যত ন্যাশনাল ইন্টারন্যাশনাল কনফারেন্স, এগুলোতেও যাই। তো অনেকই সুন্দর সুন্দর আমার এক্সপিরিয়েন্স আছে ভালো, যেখানে মানে অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমি খুব রেসপেক্টেড হয়েছি। আর এমনও অনেক জায়গা হয়েছে যেখানে অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমি থেকে আমি কোনো মানুষকে হেল্প করতে পেরেছি। যেমন একটা কথা বলি, একবার পাহাড়ে একটা জায়গায় ছিল, আমরা না, আমিও ওখানে টুরিস্টই ছিলাম, কিন্তু আচ্ছা। একজন টুরিস্টের হঠাৎ শরীর খারাপ হয়ে গেল। আচ্ছা, তো আমি সেখানে তাকে একটু হেল্প করলাম যে কীভাবে কি ঠিক করা যায়, এবং তাতে সে একটু সুস্থ অনুভব করলো। তো এগুলো ছোট ছোট ঘটনা এরকম ঘটনা। ঘটতেই থাকে। আচ্ছা, এইটা থেকে আমি আরেকটা প্রশ্নে আসছি। আমি একটু আগে মানে পডকাস্ট শুরু করার সাথে কথা হচ্ছিল, এবং আপনি বলেছেন যে আপনি বিভিন্ন বাইক রাইড করেন বা বাইরে বিভিন্ন জায়গায় যান। তো সেই অভিজ্ঞতা যদি একটু বলেন যে এই যে কাজের ফাঁকেও যে এগুলো কতটা দরকার এবং ভীষণ জীবনে দরকার। এটা কতটা ভ্যালু অ্যাড করে, এই ব্যাপারটা যদি একটু বলেন। ভীষণভাবে দরকার। আর এটা মানে আমি তো সাজেস্ট করব যাদেরই লাইফ আছে, মানে বিশেষ করে যারা কর্মজীবনে আছে, বা মানে মোটামুটি একটা নিজেকে একটা নিজের কাজের প্রতি নিজের যে অধ্যাপনা সব সব করেছে, তারপরে নিজের জন্য একটু টাইম দেওয়া দরকার। এই যে আমি যে আপনি বললেন বাইক রাইড করার কথাটা, এটা বেসিক্যালি নিজের জন্য টাইম দেওয়া। ঠিক আছে, মানে এটাতে আমার যে বন্ধু বান্ধব আছে সবাই মিলে একসঙ্গে বাইকে করে ঘুরতে গেলাম, এবং কোনো পাহাড়ে গেলাম, সেখানে চালাচ্ছি, গাড়ি নিয়ে যাচ্ছি। তো এখানে অ্যাজ এ আপনি যে কোনো বাইকারকে জিজ্ঞেস করবেন যে বাইকের থ্রু দিয়ে যখন আমরা দেখি বাইকে ঘুরতে ঘুরতে, তখন আমরা নেচারটাকে আরও ভালোভাবে দেখি, একদম। আরও আরও এক্সপ্লোর হয়। মানে যেহেতু আমাদের চারিদিকে কোনো সারাউন্ডিং নেই, আমরা পুরো জায়গাটা দেখে দেখে যাচ্ছি।
আর যেহেতু নিজে যাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের কি হয়, আচ্ছা এখানে একটা ভালো সানসেট লাগছে, এখানে একটা কিছু ভালো গাছ দেখলাম, একটু একটু পাহাড়ের কালারটা অন্যরকম দেখলাম, আমি দাঁড়িয়ে যাচ্ছি ওখানে, দাঁড়িয়ে গেলাম একটু বাহ। জায়গাটাকে অনুভব করলাম, ফিল করলাম। কোথায় একটা ছোট ঝর্ণা, কোনো নাম নেই কিন্তু ঝর্ণাটা আমার খুব ভালো লাগলো দেখে, আমি দাঁড়িয়ে গেলাম, ঝর্ণাটাকে একটু দেখলাম, কিছুক্ষণ সময় কাটালাম ওখানে। এগুলো এগুলো হচ্ছে স্ট্রেস বাস্টারের মতো কাজ করে, মানে কাইন্ড অফ মানে যে চাপ থাকে আছে সব জায়গাতেই, সেই চাপ থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখা যায়। আপনি এমনি এভাবে বাইক রাইড মানে কোথায় কোথায় করেছেন, মানে কোথায় কোথায় গেছেন আপনি? আমি অনেকগুলো জায়গাতেই গেছি, যেমন আচ্ছা। ধরুন আমি নর্থ বেঙ্গল মানে আপনার দার্জিলিং সিকিমের অলমোস্ট সবগুলো জায়গাতেই ঘোরা এবং সেটা হয়েছে। আপনি এখান থেকেই একদম ডাইরেক্ট বাইকে এখান গেছেন? থেকেই ডাইরেক্টলি গেছি, নিজের বাইকেই আমি পছন্দ করি চালাতে, তার কারণ ওটা আমার হাতের মধ্যে, আমি অভ্যস্ত। হুম। হ্যাঁ, যদিও ওখানে ভাড়া নিয়েও অনেকে ঘোরে, বাট আমি একবার করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি আমি কমফোর্টেবল ফিল comfortable? করতে পারিনি, তো আমি নিজের গাড়ি নিয়েই যাই। তো এখানে গেছি অরুণাচল প্রদেশ, আচ্ছা। উড়িষ্যার দিকে, আপনার দারিংবাড়ি, আপনার নর্থ সিকিম, ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম, দার্জিলিং। ওরে বাবা, আপনি তো অনেক অনেক দূর গেছেন তাহলে বাইক নিয়ে, জার্নি অনেক করেছেন, মানে প্রায় এক দুদিন, দুদিন মানে দুদিনের বেশি জার্নি না প্রায়? 2 দিন না, অলমোস্ট 1 উইক তো ধরে রাখুন, কোনো কোনো না মানে ক্ষেত্রে ওই 40 ডেজ। পৌঁছতে, মানে পৌঁছতে সময়, মানে ধরুন এখান থেকে হয়তো নর্থ সিকিম গেলেন, হ্যাঁ, পৌঁছতে কত সময় লেগেছে তবুও প্রায়? একদিন তো লাগে। একদিন তো লেগেই যায়। এবং ওটা কি স্টে করে আপনারা যান, না একটানাই পুরো বাইকটা মানে একদিনেই? এটা যতটা সকালে বেরোনো যায় তার উপরে। আচ্ছা, বাহ। তো তার মানে এই যে আরেকটা জিনিস বলি, যে এটা বলতে এলো যে বাইক রাইড করতে যেতে অনেক সময় হয় না যে পিঠে ব্যথা হয় বা কিছু, তো এরকম কি হয় মানে যারা বাইক রাইড করেন বা যারা এই ভ্লগিং করেন বাইকে, এরকম পেশেন্টও প্রচুর আছে, মানে বাইক যারা প্রচুর চালায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাইকের জিনিসগুলো? পেশেন্টও আছে। ইনফ্যাক্ট আমি মানে ওয়েস্ট বেঙ্গলে যে রাইডার্স গ্রুপ বা আমাদের এখানে এদের সবার সঙ্গে যুক্ত, ওদের আচ্ছা। জন্য আমি এই বাইকের রিলেটেড কোমর ব্যথা, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, এই তিনটাই হচ্ছে মেজর। হ্যাঁ, তো এই ব্যথাগুলো থেকে কি করে কি কি আছে এগুলো আমি ওদের এক্সারসাইজ ট্রেনিংও করিয়েছি এবং বেশ কিছু প্রোগ্রামও করিয়েছি, যেখানে স্পেসিফিক এক্সারসাইজেস আছে। যে ইউজুয়ালি কোনো রাইডে যাওয়ার আগে 1 মাস আগের থেকে আমরা কিন্তু একটু ফিজিক্যাল এক্সারসাইজেস আলাদাভাবে টার্গেটেড এক্সারসাইজেস আচ্ছা, করি, যাতে আচ্ছা, কি আমাদের রাইডের সময় কষ্ট না হয়। আর তবুও যদি রাইডের সময় কোনো কষ্ট হয়, তো রাইডের সময়ও কি কি এক্সারসাইজ আমরা করতে পারবো, আচ্ছা, সেই সবও আমরা মানে ট্রেনিং দিয়ে থাকি। বাহ। তো এটা তো ভালো জিনিস তাহলে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যেহেতু আপনি তো সায়েন্সের মানুষ, অনেক সময় হয় যে সায়েন্সের লোকেরা এতটা বিশ্বাস করে না, আমি জানি না আপনিও করেন কি করেন না, বা আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা, আপনি কি ভূতে বিশ্বাস করেন? বা কোনো অভিজ্ঞতা আপনার আছে এই ধরনের ভৌতিক? না, ভৌতিক কোনো অভিজ্ঞতা আমার নেই। আমার মনে হয় ভূত জিনিসটা একটু মনের ভয়। ইনফ্যাক্ট আমরা একটা বাইক রাইড করেছিলাম কলকাতা শহরের উপরে। আচ্ছা, যতগুলো ভৌতিক জায়গা আছে, আচ্ছা, মানে নাম আছে যে এইটা এখানে ভূত আছে, এখানে ভূত আছে বলে আমরা হ্যাঁ, একবার রাত্রেবেলা বেরিয়েছিলাম 12টার পর একটা গ্রুপ। তাই? আর সব জায়গায় গিয়ে আমরা অবভিয়াসলি কোথাও ঢুকতে তো পারমিশন হয় না, ঠিক, ঠিক, ঠিক। বাইরের জায়গাগুলো ঘুরে এসেছি, কোথাও কোনো ভূতের ফিল আমরা পাইনি, খালি একটা আচ্ছা। ঘুরেছি, ওটাই ভালো লেগেছে। না আমি, এমনকি হুম, কিছু জায়গা আছে, যেমন ধরুন পুরুলিয়াতে একটা বেগুন কদর বলে আপনি নাম শুনে ঠিক, থাকবেন। ঠিক, ঠিক, ইউটিউবে হ্যাঁ, এবং দেখেছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা একটা স্টেশন বা ওখানে প্রচন্ড Haunted রকমের station, ভূতের ভয় হ্যাঁ, হয়। হ্যাঁ। তো এরকম ঘটনা ঘটেছে, আমি ওখানে রাত্রেবেলায় গেছি, যেটা আমি আচ্ছা। দেখলাম যখন এতটাই অন্ধকার যে ভূত থাকবে কিনা জানি না, তবে পোকামাকড় অন্য মানুষ চলে এলে আমি চিনতে পারবো না। তো সেইগুলো আচ্ছা। যদি কেউ অ্যাটাক করে আলাদা ব্যাপার, কিন্তু আমি দেখিনি এখনো। তা আমি আসলে এটা এই জন্য জিজ্ঞেস করলাম, কারণ দেখি ইউটিউবে অনেক মানে থাকে যে বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, যারা বলেন যে এই আছে ওই আছে ভূত, বা এই আমরা দেখতে পেয়েছি যন্ত্রে, মানে এই জিনিসগুলো হয় তো। তো আমি ভাবলাম যে যে কিছুটা মনের ভ্রম, আচ্ছা, কিছুটা মনের ভ্রম, মানে আপনার মনে যদি ভয় থাকে, তাহলে আমরা একটা বাংলায় কথা আছে, দুটো কথা বলবো আমি। হ্যাঁ। একটা হচ্ছে কি বলে, যেখানে সিঁদুরে মেঘ দেখলে গরু পালায়। হ্যাঁ, হ্যাঁ, মানে যেহেতু যদি আগুনে পোড়া গরু যদি সিঁদুরে মেঘ দেখে পালায়, সেরকম হ্যাঁ, মানে হ্যাঁ, একটু লালচে কিছু দেখলেই তার মনে হবে এটাই ব্যাস। আগুন। আরেকটা হচ্ছে যেখানে বাঘের ভয় সেখানে ভূত, সেখানে সন্ধ্যা হয়। হুম, মানে আমি এখানে ভয় পাচ্ছি, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে যাবে, আর আপনি কিছু অ্যাবনর্মাল সাউন্ড ফিল করতে পারবেন। ওগুলো হয়তো অ্যাবনর্মাল নয়, যেমন আচ্ছা, হাওয়া চললো, আচ্ছা, একটা শব্দ হলো, সেই শব্দটা কিন্তু আপনার ভয় লাগবে। এমনকি আমরা সাইকোলজিতে কিছু টার্মস আছে, হ্যালুসিনেশনস, তারপরে ইলিউশনস, ডিলিউশনস। হুম, তো আমরা হ্যালুসিনেট করি হুম, যদি আমরা ভয়ে থাকি প্রচন্ড রকমের, যে কোনো একটা ছায়াকেও আমরা ওটা ভূত বলে কনসেপ্ট করি, এটা হ্যালুসিনেশনের পার্ট। তার মানে বলতে চাইছি যে এটা একটা ভেতর থেকে ওই দুর্বলতা বা যে হোক মানসিক কিছু কিছু কারণেই ভূত ব্যাপারটা মানুষের মধ্যে আছে, তাই তো? মানে আমার তো তাই আপনার ধারণা, তাই মনে হয়? আমার তাই মনে হয়। এবার আমার কোনো এক্সপিরিয়েন্স নেই সেই ব্যাপারে, তো যদি বলতে কোনোদিনও পারবো না। হয় তখনই একমাত্র তখন বলতে আমি বলতে পারবো, তার আগে বলতে নিশ্চয়ই পারবেন। না। আচ্ছা, আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই যে এআই, হ্যাঁ,
মানে এআই তো এখন সমস্ত কিছুতে, মানে সমস্ত জায়গাতে, সেটা পড়াশোনা থেকে শুরু করে কর্মক্ষেত্রে সব জায়গাতে। এই এআই কি ফিজিওথেরাপিতে অনেকটা কিছু চেঞ্জ করেছে, বা এআই ভবিষ্যতে আরো অনেক কিছু চেঞ্জ করতে পারে, বা কতটা হেল্পফুল হয়েছে এখনো পর্যন্ত যদি বলেন এই বিষয়ে? খুবই হেল্পফুল, আর প্রচন্ড রকমের এফেক্ট করেছে ফিজিওথেরাপির উপরে, ঠিক একটু আছে? যদি আপনি অতীত এবং এখনের যে তার তুলনা করেন তাহলে খুব ভালো হয়। একদমই, আমার যেমন বক্তব্য। আমি বলছি ফর এক্সাম্পল, হ্যাঁ। কিছু আগে আমাদের ট্রিটমেন্ট ছিল যেখানে হয়তো একটা এক্সাম্পল দিব, সাপোজ ধরে আমি একটা পেশেন্টকে বলছি আপনি হাতটা এখান থেকে এখানে রাখুন। তো আচ্ছা আমি রাখছি, আমি পেশেন্টকে কন্টিনিউয়াসলি অবজার্ভ করছি, দেখছি, ও আমার তত্ত্বাবধানে করছে। আচ্ছা এখন এটা করতে গিয়ে হয়তো আমাকে কিছু অ্যাসিস্ট্যান্সও দিতে হলো, আচ্ছা। ঠিক আছে, যে ও একা পাচ্ছে না, আমি কিছু হেল্প করে দিচ্ছি। এখন অনেক রোবোটিক্স আর এআই চলে এসেছে যারা ওই কাজটা করে দেবে, ওই অ্যাসিস্ট্যান্সটা করে দেবে, আচ্ছা ঠিক আছে? বিশেষ করে কগনিটিভ, ঠিক আছে, ভার্চুয়াল রিয়ালিটির উপরে আমাদের প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে ফিজিওথেরাপিতে। আচ্ছা। হ্যাঁ, তো এরকমও আছে। আবার এআই এর উপরে আমার নিজেরও একটা পেটেন্ট আছে, এআই প্রেসক্রিপশন। তাই? হ্যাঁ, মানে কেউ যদি সাপোজ চায় একটা ফিজিওথেরাপির প্রেসক্রিপশন নিজের জন্য বানাবে, তাহলে ওই আচ্ছা। অ্যাপে ডাউনলোড করে ওখানে নিজের সব ডিটেলস, ওরা কোশ্চেন, অ্যাপে কোশ্চেন আসতে থাকবে, আচ্ছা আপনি দিতে থাকবেন, ও কোশ্চেন দিতে থাকবে, তারপরে আপনাকে একটা বেশ ছোট একটা এক্সারসাইজ প্রেসক্রিপশন, পুরো ট্রিটমেন্ট না, আচ্ছা। মানে একটা এক্সারসাইজ, বেসিক একটা এক্সারসাইজ ফর্মাল। প্রেসক্রিপশন আচ্ছা আপনাকে করে দেবে। আচ্ছা। তো এরকম অনেক কিছু আছে, এগুলো সব এআই বেসড। আর এ মানে যত রোবোটিক্সও আলটিমেটলি এআই বেসড জিনিস, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ মানে হ্যাঁ। অনেক প্রসিজার্স আছে এআই। আমরা লেজার থেরাপি দিচ্ছি, হুম, বা আমরা কোনো রেডিয়েশন থেরাপি দিচ্ছি, হুম, সেক্ষেত্রে এআই কাজ করছে, যে ডোজটা ডিসাইড করে দিচ্ছে। ফর এক্সাম্পল, আমি একটা পেশেন্টের ডিটেল দিলাম যে এত এজ, এত বয়স, এরকম তার ধরুন টোন বা হুম, এরকম হুম, বডি, হুম, হুম, এই ওজন, আর এই প্রবলেম, হুম। এতদিনের প্রবলেম, সব কিছু দিয়ে দিলাম, ও একটা ডোজ তৈরি করে দিল আমাকে। সেই ডোজটা আমরা পেশেন্টের উপরে অ্যাপ্লাই করলাম। এগুলো এআই রিলেটেড। তবে অবভিয়াসলি হিউম্যান, মানে মেশিন তো একটা নিজস্ব, হিউম্যানের উপর ডিপেন্ডেন্ট, ঠিক ঠিক। তো সেটা থাকছেই, হিউম্যান টাচ তো থাকতেই হবে। কিন্তু আপনি কি এটা মানে স্বীকার করেন যে এটা তো স্বাভাবিক বিষয় যে দরকার মানুষকে, কিন্তু একটা সময় পরে কিরকম হতে পারে যে সেই মানুষের চাহিদাটা আস্তে আস্তে কমে আসবে, এবং এই এআই এবং রোবোটিক্স সেটা ফিজিওথেরাপির ওই কিছু জায়গাও সে হয়তো দখল করে নিতে পারে, সেটা সব ক্ষেত্রে, শুধু ওখানে বলে নয়, মানে। জিনিসটা কি বলুন তো, যেগুলো একদম নর্মাল জিনিস আছে সেগুলো তো হতে পারে। মানে ধরুন একটা যেমন কথায় আছে হুম, যে জ্বর হলো, একটা প্যারাসিটামল খেলাম, 7 দিনে ঠিক হলাম। হুম, আমার বাংলায় কথা আছে, আর না খেলেও আমি 1 সপ্তাহ ঠিক হয়ে হয়ে গেলাম, এরকম একটা কথা নিশ্চয়ই শুনেছেন। ঠিক ঠিক ঠিক। তো এই জিনিসটা থাকবে, ঠিক আছে? হয়তো এআই আসার জন্য আপনি অনেক কিছু বেনিফিট পাবেন। মানে ধরুন আপনার হাতে এক্ষুনি একটা বসেছিলেন, একটা ব্যথা হলো, হুম, সেটা কিন্তু মেজর কোনো প্রবলেম থেকে নয়, সেটা হয়তো আপনাকে এআই এর এক্সারসাইজ আপনাকে হেল্প করে দিল। কিন্তু আপনি কিছু একটা প্রবলেমের মধ্যে পড়েছেন, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার স্ট্রাকচার ড্যামেজ হয়ে গেছে, হুম। সেইগুলোতেও অবভিয়াসলি ফিউচারে হয়তো এআই সেগুলোকেও ট্রিট করবে। কিন্তু তবুও একজন হ্যাঁ, যে জিনিসটাকে কন্ট্রোল করবে, কন্ট্রোল করতে ব্যাপারটা পারে। ওনার দরকার। কিন্তু যতই এআই হোক, যাই হোক, যে কোনো এআই বলুন, সবই হিউম্যান তৈরি করেছে, তো ঠিক, তাহলে ঠিক। হিউম্যানের উপরে অবভিয়াসলি কেউ কিছু না। ঠিক। আচ্ছা, তাহলে কি এরকমও হতে পারে, মানে যেমন এখন দেখি আমরা যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে যারা পড়াশোনা হয়তো করেছে, এখন তাদের ওই কোর্সের মধ্যে এআইও একটা কোর্স হিসেবে ওখানে ঢুকে গেছে। তো সেরকম কি মেডিকেল সায়েন্সেও কি এই এআই একদম রিলেটেড একদম বিভিন্ন মেডিকেল জিনিস? সায়েন্সে সত্যি কথা বলতে আমাদের যে বেসিক, আপনি যে কোনো হেলথ কেয়ার ডিপার্টমেন্ট ধরে নিন, আপনি বিপিটি বলুন, এমবিবিএস বলুন, বিডিএস বলুন, সব জায়গাতেই ওই সময় হবে না, কিন্তু তার পরের দিকে এআই এর উপরে আমাদের আলাদা করে মানে ট্রেনিং বা নিতেই হবে। নিতে এক হয়। ধরনের। হ্যাঁ, কিছু কিছু আছে যে মানে ইনস্ট্রুমেন্টস আছে যেগুলো হ্যাঁ। আমরা পড়েছি। এবার ধরুন নতুন একটা ইনস্ট্রুমেন্ট এসেছে, হুম, হ্যাঁ, সেটা এআই ডিপেন্ডেন্ট, তখন আমাকে কিন্তু ওই কীভাবে ওটা কাজ করছে এটা আমাকে ওদের কাছে শিখতেই হবে। শুধু তাই নয়, যখন ওই ইনস্ট্রুমেন্টটা তৈরি হচ্ছে, ওইখানেও হয়তো ফর এক্সাম্পল যদি যে টিমটা কাজ করছে, ওখানে হয়তো 5 জন এআই ইঞ্জিনিয়ার, 5 জন কম্পিউটার ইঞ্জিনিয়ার, 5 জন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, হুম। সেই সঙ্গে 5 জন ফিজিওথেরাপিস্টও কাজ করছে, আচ্ছা। ঠিক আছে? মানে আপনি যদি জব প্রোফাইলে চিন্তা করেন, এরকম কিন্তু এই কোম্পানিগুলোতেও ফিজিওথেরাপিস্ট থাকে, চাকরি করে, যারা এই ডেভেলপমেন্টগুলোতে হেল্প করে। না, তারা ছাড়া তো ওরা বলতেও পারবে না যে কি এক্স্যাক্টলি। দরকার ব্যাপারটা। মানে কি হওয়া উচিত, কেমন ডোজিমেট্রি, আপনি ইন্টারনেট খুলে সবই পাবেন, কিন্তু হুম, কোনটা ঠিক? ইন্টারনেট অ্যাকচুয়ালি কি বলবো তো, মানে মানে ইনফরমেশনের জায়গা, হুম। বাট ওর মধ্যে নলেজ কোনটা এটা বলা ভীষণ ডিফিকাল্ট। ঠিক, যেন হয় অনেক সময় দেখি তো যে কোনো একটা হয়তো রোগের আমরা কিছু লিখলাম, সেখানে 4-5 রকমের ওষুধ চলে এলো, কিছুজন বিভিন্ন এটা ডোজ ওটা ডোজ বললো, এবার কোনটা যে সঠিকভাবে নেওয়া উচিত সেটা তো আর একদমই বলা মানে গুগল বা চ্যাট জিপিটি বলুন বা যেই বলুন সেটা সেটা বলতে পারবে বলতে না। পারবে না। তো সেটা দরকার যে শিক্ষিত, যে পড়াশোনা করেছে ওই নিয়ে সেই রকম মানুষই। যাই হোক, আজকে আপনার সাথে অনেক
কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি এই সমস্ত বিষয়গুলি আমাদের ভিউয়ার্সদেরও নিশ্চয়ই কিছু না কিছু ওদের উপকারে আসবেই, এবং বিশেষ করে আমাদের যারা ইউথ তারা যদি চায় যে এই নিয়ে কিছু করতে, যেমন আপনি বিভিন্ন উপদেশগুলো দিলেন কিভাবে পড়াশোনা বা কি ভালো উচিত, বা নতুন আমাদের যে এক্সাম সিস্টেম কি আসতে চলেছে, তো সেগুলো শুনে আমারও ভালো লাগলো। এবং আপনি যে এতক্ষণ সময় দিয়েছেন তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো আবার মাচ। আমি চেষ্টা করব, এবং আবার আমি চাইবো যদি আরও আমরা যে কিছু কোয়েশ্চেন যদি ছেড়ে গিয়ে থাকি, বা ভিউয়ার্সরা আমাদের যদি কিছু কোয়েশ্চেন দিয়ে থাকে, তো সেটা নিয়ে পরে কোনো একদিন আবার যদি বসা যেতে একদম পারে। নিশ্চয়ই আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি। আর আপনাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস, আপনি পডকাস্ট করছেন, এতে ভালো যে আপনার ভিউয়ার্সরা যারা আছে তারা মানে বিভিন্ন, যেহেতু আপনি বিভিন্ন সেগমেন্টের মানুষের সঙ্গে কথা বলছেন, তো আপনার কাছ থেকে অনেক কিছু ডাইরেকশন পাবে ওদের নিজেদের লাইফের জন্য। অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য, আর অনেক অনেক বেশি বেস্ট উইশেস আপনাকে, যে আপনি আরও এগিয়ে যান। থ্যাংক ইউ।